ঘাসে এদিকে এদিকে এসো, এদিকে এসো, দেখি তোর পাটা কী করছে লায়নে। এদিকে আয় ঘাস, এদিকে আয়, দেখি তোর পাটা কী করছে। ইমরান ভাই, আপনাকে তো আবার রাত্র। এই তাবিল্লাই, ঘাস এদিকে আয়। গুড মর্নিং। এই ঘাসা, ঘাসের পাড়ারে গেলকার অল্প লিগা লায়ন দিছিল ল্যাংরা করে ঘাসরে। ওই দিন ওটা করে কি? হাই হাই হামজাদা, হাই মাসিনস লাইটা করে। দাবিল্লাই দিকে আয়। আরামদাদা যা করে। ঘাসের দিছে কামড় কালকা, মানে অতভাবে ইয়ে করতে পারে নাই, মানে ও তো ধরতে দেয় না পা, ঘাস তো ধরতে দেয় না আসলে। পাটারে দিছে একবারে, পিছনের পাটারে। দাঁত ঠিক মতো বললে পা ল্যাংড়াই করে ফেলতো। এটা বিল্লাই দেহ তো শয়তান, মার কাছে যায় না। যাবি ঠাম্মার লাগে? ফাইজলিমি ফাইজলিমি প্রশ্ন। ঘাস এদিকে এসো, ট্রিট খাবি? ট্রিট ট্রিট খাবি? বাবা জামুকে ফ্যাক্টরিতে, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ ওই দেখ ওই দেখ, তা বুঝলা আবার। কিসে তোর বুঝি কি, বুঝি কি তোর যাতা দিয়ে তোর মারলো। এবার আয়, এবার কি কাউদেস কি কাউদেস কে এবার কই যাবি? আমি কইস না, আজ আমি কইস না। হাই না আশা করে তুলিয়া কাউদেস কি কেমন দেখ দেখ করে কি। ঘাস খাবি? এদিকে ঘাস নে। লায়ন ক্যান্ডি তো আমার লাগে ঘুমাইছে রাত্রেবেলা। লায়ন ক্যান্ডিরে ভোরবেলা উঠছে আর ক্যান্ডি শুধু টুটুর টুটুর করে ওই রুমে গেছে গিয়া। লায়ন ক্যান্ডি ওই রুমে ঘুমায় মার সাথে। কাম তাবিল্লা হারাম দাদা, তুমি তুমি পথ একটা আয় তোর তোর এত শয়তানি ফেসে গিয়া।
ধবিলে পাগল হয়ে গেছে সকালবেলা। ধবল এদিকে আয়। ঠিক আছে, শতান 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 কত শিখছস? এদিকে আর যেমন করিস না। ও খেলতেছে, খেলো, সকালবেলা একটু খেলতে দে। তো দাম বড় হয়ে গেছস। আবার কামড়াচ্ছিস খাতাটা, খাতাটা কামড়াচ্ছ কেন? মানা করছি না কামড়াইতে, মানা করছি। শয়তানি শেষ কেন? শয়তানি করস খালি। আবার খাতাটা কামড়া, কথাটা ঘাসে দিয়ে তো এই পাটা দেখিয়ে দিই। এদিকে এসো বাবু, এসো। এই হারাম দাদা, এটা লয়ে তুই একবার চুপ করে যদি না বসছস, এটা দেখছস? ওরা সকালে উঠে হচ্ছে, আমি যখন উঠি ওরা তখন উঠে। আমি 5:30 বাজে উঠছি, কারণ আর্লি কালকে 11টা বাজে ঘুমায় গেছি, সুন্দর 5:30 বাজে উঠে গেছি। চমৎকার একটা, এখন শাওয়ার টাওয়ার করে বাইরে জমুকে ফ্যাক্টরিতে চলে যাবো ফ্যাক্টরিতে। এই একটা ভালো ব্যাপার। একটু পরিশ্রম করলে মানুষ হাজিরা থাকলে যত ধরনের প্রবলেম হয়, কিন্তু একটু একটু কামকাজের মধ্যে থাকলে আর কিন্তু সমস্যা হয় না। মানুষের একটা টাইম টেবিল থাকে। কালকে 10:30 বাজে বিছনা লাইট টাইট অফ করে নিদ্রা দেবীর সাথে চলে গেছি, বাস ঘুমায় গেছি 10:30, 11টার মধ্যে ঘুমায় গেছি। 11টার মধ্যে ঘুমায় যায়, 5:30 বাজে উঠে গেছি। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাও আধা ঘন্টা বেশি ঘুমাইছি। উচ্ছার ঢকঢক ঢকঢক করে 1 লিটার পানি খেয়েছি। এখন শাওয়ার টাওয়ার করে বাইরে যাবো। ধবিল্লা, এটা দেখছস? কি দেখছস? এটা দেখছস কিনা? হ্যাঁ, কামে থাকলে ঘুম ভালো হয়। মানুষ তো আজিরা। সঠিক কাজের একটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মাথায় একটু টেনশন ফ্রি থাকলে, মানে ধরেন আপনি কাজ করবেন, কাজের যদি আপনি এক্সপেকটেশন ওয়াইজ যদি আপনার সব কিছু হয়, তাহলে মানসিকভাবে একটু ভালো থাকা যায়। আপনি মেন্টালি ফ্রি থাকলে আপনার সব কিছুই মোটামুটি কাজ আগেও যায়, ফিজিক্যালিও ভালো থাকা যায়। আমার তো ভাই কোনো আড্ডা ফাড্ডা নাই, আমি তো কোনো আড্ডা দিই না। কাজ আর বাসা, আর বাসা আর ফ্যাক্টরি। আমার তো আদার্স কোনো আড্ডা নাই যে আমার আদার্স টেনশান বাড়বো। আর আমার তো প্রেম নাই। প্রেম থাকলে সে না টেনশান হইতো, ঘুমাইতাম, গার্লফ্রেন্ডে কল না দিলে গাল ফুলায় থাকতো, এরপরে গার্লফ্রেন্ড আরেক জায়গায় খেলনের একটা টেনশন থাকতো। এরপর আমরা ছেলেরা তো ভালো, একটু সুন্দর হইলে খোঁচানোর একটা ব্যাপার থাকতো। একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড না, ভার্চুয়াল ওয়ার্ল্ডের ফ্ল্যাকচুয়েশনটা খুব বেশি, মানে হাত বদল হইতে 2 মিনিট লাগে। আর গার্লফ্রেন্ড প্রজাতিটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ পুতুল, যার সাথে যায়, মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড, এরকম আর কি। কারণ আপনি নাই 2 দিন, এর ফাঁকি দিয়ে আরেকজনের হয়ে যেতে পারে পুতুল। যাই হোক, এটা অনেকটা হচ্ছে যে পারচেস করা পুতুল আছে না, অনেকটা ওইরকম আর কি, টেডির মতো। আপনি কিনে আনছেন, এটা এখন আপনার।
এটা যখনই এটা একটুই সময় পেলে হাত বদল হয়ে যাবে ওইটা আরেকজনের, যাই হোক সেটাও পরের কথা। তো ওই ওই ধরনের টেনশন তো আর আমার নাই। আমার টেনশন হচ্ছে ফ্যাক্টরি কেন্দ্রিক, কেমনি একটু ফ্যাক্টরিটারে গুছামো। মা কি রান্না করবে জানি না, আমি তো চলে যাবো। আমি কালকে রান্না বান্না করতে গেলে খাই নাই। সকালবেলা আপা আসলে কমে যে ভাত বসাইতে, লাল চালের ভাত দিয়া মাঝেরই রান্না করছে, এগুলি এক থাল খাইয়া যাবো ফ্যাক্টরিতে। লোটাস ভাই পালেন, মা ঘুমায়। এদিকে আসো। হ্যাঁ, মানুষ হাসে কে হুতেই, সকালবেলা দিয়ে মানুষ হাসাহাসি করতেছে। অজি সাথে যাবি? সাথে যাওয়া যাবে না, এদিকে আয়। আরে মা থাকবো না রে ভাই, আমার ফ্যামিলির প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমার বাবা সিক, আমার বাবা অসুস্থ, তো উনি মুভ করতে পারে না। আর হচ্ছে চাঁদপুরে থাকতে হবে ওনার, মানে মারে তো আমি নিয়ে আসতাম কবে, বাবা আসতে চায় না। তারপরে মার আবার একটা সংসার আছে, ওইদিকে আবার একটা ছেলের বউ আছে। আমার তো আর বউ নাই, ওইখানে একটা ব্যাপার আছে। আর চাঁদপুরের সংসারটা মার একটা সফট কর্নার থাকবে, এটাই স্বাভাবিক, এটাই থাকা উচিত। তো যেহেতু ওইখানে একটা পরিপূর্ণ সংসার আছে, তো ওইটাই মার আগের সংসার, এটা আমারটা পরে। তো ওইটারে ছাইরা মা বেশি দিন থাকতে পারবে না। বড় জোর মা এখানে হাইয়েস্ট গেলে 10 দিন থাকবে, তারপরে দেখবেন যে জিব্বা বাড়িয়ে গেছে মার, আর ভালো লাগবো না। মানে এখানে কথা বলার লোক নাই। তারপর আমি একটু ঘুরতে টুরতে নিয়ে গেলে হয়তো ওই দিনই ভালো লাগবো, তারপর আর ভালো লাগবো না। এটা হচ্ছে বাস্তব কথা। কারণ এখানে কথা বলার লোক নাই, ওইখানে তো কথা বলার লোক আছে, মন্দিরে যাইতে পারে। লায়ন লক্ষ্মী হয় না, কেলে গাছটা কামড়াইছে। তো একবার পার্মানেন্টলি থাকলে তো আমার জন্য ভালো। পার্মানেন্টলি তো থাকতে পারবে না মা, মেন সমস্যা হচ্ছে ঝামেলাটা লাগামো আরও পরে, এখন কিছু কম না। দেখি অ্যান্টনি নিজে থেকেই যেহেতু বলছে যে প্রত্যেক মাসে আইব, দেখি একটা আনার একটা ব্যবস্থা করবো না, প্রত্যেক মাসে নিয়ে মনে। আর দিদি নভেম্বরে হইল না আপুর, আমার নিজেরই একটু প্রবলেম আছে, ফ্যাক্টরিটারে গুছাইতে পারতেছি না। অনেক ঝামেলার মধ্যে দিয়া ফ্যাক্টরিটারে ধরে রাখার চেষ্টা করতেছি আমি একাই। অনেক মাথার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা, নিজের উপর অনেক দায়িত্ব নিয়ে আমি ফ্যাক্টরিটারে ধরে রাখার চেষ্টা করতেছি। তো জানি না কতটুকু কী হবে, তবে আমি চেষ্টা করতেছি। তো আপুর প্রোডাক্টগুলো ধরবো হচ্ছে ধরেন আগামী 5 তারিখ থেকে আপুর প্রোডাক্টের কাজ ধরবো। তো 5 তারিখ থেকে ধরলে হয়তো বা একটু সময় লাগবে। ওই আমেরিকাতে লঞ্চ করতে হয়তো বা নভেম্বরে হবে না দিদি। আমি যেটা বলছিলাম সেটা মানে আমার যদি সব কিছু গোছানো থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, হয়তো আমি করে ফেলতে পারতাম। আপুর সাথেও কথা হয়নি, আমি দেখি কালকে আগামীকাল কথা বলবো। আপুর ওইখানে লঞ্চ করতে করতে হয়তো বা জানুয়ারি লেগে যাবে, কারণ তার আগে করতে পারবো না। এখানে অনেক কমপ্লেক্সি, মানে অনেক প্রবলেম আছে একটা প্রোডাকশানের ক্ষেত্রে। আমার মানে গোছানোর একটা ব্যাপার আছে। তো এখন আমি এই সব দায়িত্ব নিয়ে করতেছি, মানুষের কাছ থেকে হালাত বরাত করে ফ্যাক্টরিটারে দাঁড় করাইতেছি। এখন দেখা যাক কী হয়। বেসিক্যালি ফ্যাক্টরি আমারও না, তখন আমারও থাকবে না, জিনিসটা হবে মানুষের। আমি শুধু জাস্ট কাজ করে যাব ফ্যাক্টরিতে। তো মানুষের থেকে যখন মানে টাকা পয়সা নিব, টাকা পয়সা নিয়ে যখন ফ্যাক্টরিটারে দাঁড় করানোর চেষ্টা করতেছি, ফ্যাক্টরি তো আমি আমার বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মানুষের টাকা আমি রিটার্ন দিতে পারতেছি। তো এখন শুধু জাস্ট টিকে থাকার জন্য যতটুকু করা দরকার ততটুকু করতেছি, কারণ ইন্টারন্যাশনালি
ইন্টারন্যাশনালির অবস্থা তো ভালো না। ইন্টারন্যাশনালির তো আপনার ইন্টারন্যাশনাল মার্কেট তো এখনও স্ট্যাবেল না। তারপর আমার ইনকোয়ারি আছে অনেক, এটা একটা ভালো দিক। আমার ফ্যাক্টরি হচ্ছে লেদার গুডসের ভাই। ফ্যাক্টরি তো বলা যাবে না, কারখানা বলা যাবে না, দোকান, এখন হচ্ছে দোকান। এটা করতে পারেন যে যে টেইলার আছে না, টেইলার মানে গলির টেইলার আছে না, মানে যে দর্জি সেলাই করে না, ওইটা হচ্ছে এখন আমার সিচুয়েশন। দর্জির দোকানের মতোই আমার কাছে মনে হয়, বা মুসিও বলতে পারেন, যে যে রাস্তার ধারে জুতা সেলাই করে না, ওইরকম আর কি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। মা তো নিতে চাইতেছে 2 দিনের জন্য, দিব না। 2 দিনের জন্য ক্যান্ডি, ক্যান্ডি যায় হয়তো ভালো থাকবে, মার প্যারা হয়ে যাবে, মা পারবো না একা তো। না, ক্যান্ডিডে নেবে না মা। আচ্ছা লোটাস ভাই, আপনি তো কি লোটাস ভাই সবজি দিতে চাইতেছে? ভাই আপনি এত দূর থেকে সবজি পাঠানোর দরকার নেই। আপনি বলছেন এটা আমার জন্য অনেক কিছু। এই যে আপনি যে দিতে চাইছেন ভালোবাসে, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন বলে আপনি আপনার নিজের ক্ষেতের সবজি, তারপরে হচ্ছে আপনি কি কি যেন দিতে যাচ্ছেন, মাছ নাকি, তো সেইটাই অনেক দূর থেকে ভাই বলছেন, এইটাই আমার কাছে অনেক। এটা আমার মানুষ যে বলে যে হ্যাঁ, এই যে কালকে কে যেন 3 প্যাকেট মিষ্টি পাঠাইছে, হ্যাঁ, এগুলোর কোনো আমি জানিই না। মা আমারে বলতেছে যে কে জানি মিষ্টি পাঠাইছে, এত মিষ্টি পাঠাইছে কী করতে। তো আমি জানিও না যে কে মিষ্টি পাঠাইছে আমার বাসায়। তো আমি এখন এই জিনিসগুলি নিয়ে আমার নিজেরও ভালো লাগে না ভাই। একটা বেসিক্যালি কি, একটা জিনিসের ধরেন আপনি আমার বাসায় পাঠাইলেন, খাওয়ার লোক থাকতে হবে তো। নষ্ট হলে যে একটা মানুষ ভালোবাসা দেয়, সেই জিনিসটা নষ্ট হলে নিজেরই খারাপ লাগে। এটা আননেসেসারি একটা জিনিস। তো আপনি সবজি পাঠাবেন, আমার তো রান্না করে এখন মা আছে দেখেছে না, রান্না করছে আজ কালকে 4-5 পদ। আমি 5-6 আইটেম দিয়ে খাইছি কবে আমার মনেই নেই। মানে 5-6 আইটেম দিয়ে তরকারি খাইছি কবে আমার মনেই নেই। মা আছে দেখেছে না 5-6 পদ রান্না করছে কালকে। আমি নিজেও 4-5 পদ দিয়ে খাইতে পারি না। আমার একটা যে কোনো একটা মাছ একটু ভাত হলেই হয়, হয়তো আপনারা দেখছেন। আমার খাওয়ার নিয়ে অত ইয়ে নাই, হয়তো আমি রান্না করতে ভালোবাসি বলে রান্না করি। আমার আবার রান্না না করলে হয় কি, আমার আবার রান্না না করলে আমার মাথা কেমন যেন জ্যাম হয়ে যায়, আমার রান্না করতে হয়। এই মারে হাঁসের মাংস রান্না করে খাওয়াবো। এই এই ঘাস এদিকে লায়ন, এদিকে ইয়ে এদিকে আয়। এই ধবলা এদিকে আয়, ধবলা। কি ইয়ের নাম কি, আইডির নাম কি দিছে দেখেন, কিউট পাগলি। এটা কোনো কথা? কিউট পাগলি। ইন্ডিয়ার তো যে অবস্থা করোনার, হায়দার ভাই মুরগির মাংস আর ডাল কতক্ষণ খাইতে পারবেন আপনি? মুরগির মাংস আর ডাল, আর আমার এখন বয়স হয়ে গেছে না, 40 বছর হয়ে গেছে, এখন হচ্ছে ভাতটাকে অ্যাভয়েড করা উচিত টোটালি ভাতটারে। আমি আবার ভাত ছাড়া থাকতে পারি না, মেন সমস্যা হচ্ছে এটা। যেমন কালকে সারাদিনে ভাত খাইনি, তো ভাত ছাড়া থাকতে পারতেছি না। আমি থাকতে পারি না, হয়তো বা 2 দিন বা 3 দিন হাইস্ট গেলে ভাত না খেয়ে থাকতে পারি। তারপরের দিন সকালবেলা উঠে জানি কেমন নেশা নেশা লাগে, যেন কি একটা মিসিং, কি একটা। আমার ডাইলে আলু সিদ্ধ হইলেও আমার ভাত খাইতেই হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যে কোনো একটা। আমি অনেক দিন মানে
সেই 19 বছর বয়সে ঘর থেকে বেরিয়েছি, হ্যাঁ 18-19 বছর বয়সে। সে এখন 40 বছর, প্রায় 20 বছর ঘরের বাইরে। তো ওই ব্যাচেলার লাইফে কী হয়, একটা ডাল একটা তরকারি একটা, মানে যদি মেসে যখন ছিলাম তখন কী হতো, একটা ডাল একটা তরকারি আর একটা যে কোনো একটা শাক বা ভাজি এরকম রান্না হইতো। তো এরকম খাইতে খাইতে হয়ে গেছে কি, এখন রান্না 4-5 পদ হইলে না খাইতে পারি না, মানে অনেক ভাত খাওয়া হয়ে যায়। মেন সমস্যা হচ্ছে একটা, ভাত না খেলে পেট ভরে না। মেন যতই স্প্যাগেটি খাই আর যাই খাই, এটা তো হচ্ছে খাওয়াটা হচ্ছে আসলে একটা মেন্টাল একটা ব্যাপার। যেমন কালকে আমি কী খাইছি, সকালবেলা হচ্ছে ইসুপ, ওই যে চিয়া সিড আর ইসুপগুলো ভুষি খাই বেরোইছি ঘর থেকে। তারপরে দুপুরবেলা কী খাইলাম, কী যেন একটা খাইছি দুপুরে। ও আচ্ছা, ওই যে সিপি চিকেন ফ্রাই আছে না, সিপি চিকেন ফ্রাই খাই নিছে, কারণ দৌড়ের উপরে ছিলাম। সেই বংশাল টংশাল হইয়া ফ্যাক্টরি হইয়া দৌড়ের উপরে ছিলাম। তো এই মধ্যে দিয়ে যা টুকটুক টুকটুক করে খাইছি, খাওয়ার পরে বাসায় আসছি। বাসায় আসার পরে তো মার সবজি রান্না করছে, সবজি খেয়েছি। বাট আমার হয়ে গেছে, আমার কোনো মানে শারীরিক যে দুর্বলতা, মাথা ঘুরানো, এগুলি লাগে না। বিয়া কবে করব তা তো ভাই, আপনি বিয়া করছেন নাইমিমুল ভাই? আপনি বলেন, আপনি বিয়া করছেন বা আপনি কবে বিয়া করবেন আপনি নিজে জানেন? মানুষকে বিয়া কবে করবেন, বিয়া কবে করবো, তো এটা যদি নিজে জানতো তাহলে তো হয়েই যেত। কত মানুষ বিয়া করতে চায়, যে বিয়া যদি করাই দিত বাপ মা, তো বিয়া তো আর করতে পারে না। কারণ বিয়া কবে করবো এটা যদি সে নিজে জানতো তাহলে তো এই গেছিল কাম। সাহেব ভাই কেমন আছেন? এই দাবিল্লা, তুই বহুত শয়তান রে। তোর তোর জ্বালাতে মতো মানুষ থাকতে পারে না। ধবল রে দিয়ে দেবো কিনা, আসলে কি শুনেন ভাই, বেসিক্যালি হচ্ছে আমার তো বাসায় রাখার জায়গা নাই। ধবলরে আমি একটা ভালো বাসা পাইলে ঢাকায় দিয়ে দেবো। খাওয়াইতে যাব না, খাওয়াইতে যাব না হচ্ছে, আমি আজকে চাল কিনে আনবো। চাল ছিল না বাসায় বেসিক্যালি, আর চাল কিনতে যাওয়ার মতো টাইম ছিল না আমার। আজকে চাল কিনতে যাব, তারপর কালকের থেকে আবার খাবার দেবো। কিরে, তুই দিয়ে তোর পা খাস? ক্যান্ডির মতো আমি নিজেও খুঁজছি ভাই, ক্যান্ডির জন্য একটা মানে আমি যখন ক্যান্ডি যখন একটু বড় হইলো, আমি ক্যান্ডির জন্য নিজেও খুঁজছি একটা, বাট পাই নাই ক্যান্ডির মতো একটা। তো ক্যান্ডির মতো পাবেন কিনা আমি জানি না, তবে দোকান আসলে কি, যে কোনো পাপি যদি আপনি নিজের মতো করে, একটা পাপি, যে কোনো একটা পাপিকে একটু টাইম দিলে নিজের মতো করে রাখতে পারলে সব পাপি আপনার ক্যান্ডির মতো হবে। যে কোনো ধরেন লায়ন হোক, অজি হোক, আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করছেন, আমি জানি না লক্ষ্য করছেন কিনা, ক্যান্ডির থেকে বেটার সাপোর্ট কিন্তু অজি দেয়, মানে রেসপন্স কিন্তু অজি দেয়। কারণ আপনি দেখবেন যে ওর ওর মানে রেসপন্স দেখবেন যে কীরকম করে। আপনি কিন্তু অজি কিন্তু ক্যান্ডির থেকে বেশি বুঝে, এবং অজি একটা পুরো মানুষের বাচ্চার মতো, এটা অনেকেই বুঝে না। তো আমি একটু স্কিপ করে যাই, কারণ হচ্ছে অজির ওইভাবে প্রায়োরিটি দিলে আমার তো সময় নাই, আমি সামনে আরও সময় পাবো না। ফ্যাক্টরিতে থেকে আসবো রাত্র 11টা বাজে, এসেই ঘুমায় যাবো, আবার সকালবেলা চলে যাবো, এরকম একটা। আর আসবোই শুধু প্রাঙ্গণাঙ্গিনার জন্য বাসায়, নাহলে আমি ফ্যাক্টরি থেকে বাসায় আসার পক্ষে ছিলাম না। মানে ফ্যাক্টরিতে থাকার একটা ব্যবস্থা করতাম, আমি বাসায় আসতে হবে আমার একটাই কারণে, সেটা হচ্ছে প্রাঙ্গণাঙ্গিনার জন্য। কারণ এরা দুইটা আমারে ছাড়া, আমারে না দেখলে সবাইরে কামড়ায়, পৃথক করে কামড়াইব, বুয়ারে কামড়াইব। আর প্রাঙ্গণাঙ্গিনা কামড়াইলে খুব ডেঞ্জারাস। লায়ন কি কামড় দিব, একটু রক্ত বেরিয়ে 2 দিন ব্যথা করবো, তারপর ঠিক হয়ে যাবো। কিন্তু প্রাঙ্গণাঙ্গিনা কামড় দিলে মিনিমাম 25-30 দিন ব্যথা যায় না। কেমনি যেন কামড় দেয় একবার, পুরো মাংস হাড্ডি সহ। তো আমি না আসলে ওদেরকে, মানে ওদের যেই মানে টাইম টেবিল, যেমন ওদেরকে 8টা বাজে খাঁচা থেকে বের করা, তারপরে ওরা খায়, ওরা আমার হাতে গ্লাসে পানি খায়, নাইলে পানি খায় না। এই একটা ব্যাপার, এই ব্যাপারগুলির জন্য আমার বাসায় আসা, শুধু প্রাঙ্গণাঙ্গিনার জন্য, আর কারোর জন্য না। আর আমি না থাকলে ঘাস লায়ন এদের কোনো প্রবলেম নাই, 4-5 দিন পরে পরে দেখলে এরা সমস্যা হবে না। তো বেসিক ব্যাপারটা হচ্ছে, আমি তো ওইভাবে টাইম দিতে পারি না, টাইম দিতে পারলে কোনো প্রবলেম নেই। তো টাইম দিলে আপনি যে কোনো কিছুই রাখতে পারবেন।
না, সামলানোর কোনো ব্যাপার না, সামলানো ইজি। ওরা তো আসলে ওইভাবে প্যারা দেয় না, ওদের রিকোয়ারমেন্টস একটা, একটু ঘুরতে যাওয়া, ক্যান্টিনেতে একটু খাইতে চায়। ওদের রিকোয়ারমেন্টস মানে একটা মানুষের মানে আমার বা একটা আপনার আপনার চাহিদাটা কি? একটা মানুষের চাহিদার কিন্তু শেষ নাই। আপনি আজকে ধরেন একটা বাচ্চাদের যখন আপনি একটা ধরেন 10,000 টাকা একটা মোবাইল কিনে দিলেন, তার বয়সের সাথে সাথে তার চাহিদাও বাড়বে। সে একটা সময় 50,000 টাকার মোবাইল চাইবে, একটা সময় 1.5 লাখ টাকার মোবাইল চাইবে। বাট এদের চাহিদা কিন্তু ওইটা না। আমার মাস চেঞ্জ হয়ে যেতেছে ডে বাই ডে। দেখতেছে মা বলতেছে যে এরা কি, এরা তো পুরো মানুষের বাচ্চার মতোই। মা এবার আশাটা ঠিক আছে, মা আসলে অনেক কিছুই হয়তো ভার্চুয়ালি দেখতো বা মানুষের কাছ থেকে শুনতো। আসলে আমার বাসায় 2 দিন না থাকলে কেউ বুঝতে পারবে না যে এদের বিহেভিয়ার কী। এদের বিহেভিয়ার হচ্ছে লাইক এক বাচ্চাদের, মানুষের বাচ্চার মতোই। মা কালকে আমার বলতেছিল যে আমি যতক্ষণ বাসায় থাকি এরা সবাই হচ্ছে রাজা, সবাই রাজা থাকে। আর আমি যখনই বাসা থেকে বের হয়ে যাই, কালকে নাকি সারাদিন একটা বার্কও করে নাই, কোনো সাউন্ড নাই, যে যার যার মতো করে বসেছিল, কোনো মারামারি নাই, কিচ্ছু নাই। আর আমি যখনই বাসায় ঢুকি তখনই হচ্ছে এদের টোটাল এনার্জিটা, মানে এরা হচ্ছে এদের জান ফিরে পায়, একটা ব্যাপার এসে দাঁড়ায়। তো এদের কিন্তু মানে এদের মানুষের বাচ্চার থেকেও এদের চাহিদাটা খুবই কম। মানুষের বাচ্চার চাহিদা শেষ নাই। তারপরে আপনি কিনে দিবেন মোবাইল, সেই মোবাইল নিয়েই, যেমন আমাদের ছোটোবেলার কথাই বলি, আমার ছোটোবেলা কী হতো, আমার বাবা লবণী মিল ম্যানেজার ছিলেন। তো অনেক রাতে আসতে হইতো, রাত বিরাতে বাসায় আসতো। কারণটা হচ্ছে কারণ লবণী মিলের ওই যে ট্রলার নামতো, ওগুলো সব শিয়া করতে হতো। তো আমাদের সময় আমরা কী করতাম, বাবা কখন আসবে আমরা কিন্তু ওয়েট করতাম, অ্যাটলিস্ট জোর করে ঘুমাইতাম পিসিদের ভয়ে। বাট কান কিন্তু খাড়া থাকতো যে বাবু কখন আসবে, মানে আমরা বাবার বাবু বলি, তো বাবু কখন বাসায় ঢুকবে, এরকম একটা ব্যাপার থাকতো আমাদের সময়। যে বাবু আসবে, বাবুর একটু মানে হয়তো বাবা একটা চকলেট নিয়ে আসলো, সামথিং এরকম কিছু। এখনকার বাচ্চার জন্য আপনি সোনা নিয়ে আসেন না কেন, তা তো খাওয়া নেই। ওর রুমের মধ্যে যে ঢুকছে মোবাইল নিয়ে, বাপ মারও কোনো ইয়ে নাই। আর সেই ব্যাপারটা কিন্তু নাই এখনকার বাচ্চাদের মধ্যে। তো সেই দিক থেকে আমি লাকি, আমি যে নিজের সন্তান হিসেবে এদেরকে অ্যাডাপ্ট করছি অ্যাজ এ, আমার হিউম্যান বেবি নাই, ওকে ফাইন, বাট এদেরকে যে আমি অ্যাডাপ্ট করছি, এরা আমার জন্য ওয়েট করে, মানে আমি কখন আসবো। মা কালকে এটাই বলতেছিল যে আমি যতক্ষণ পর্যন্ত না আসছি, এরা সবাই দরজার সামনে বসেছিল, লায়ন, স্পেশালি লায়ন, ক্যান্ডি, অজি, এরা, কারণ ধবল তো এখনও বুঝে না কিছু। তো পার্থক্যটা এই, কুকুর বিড়াল না পারলে মানে আপনি অ্যাডাপ্ট যখন না করবেন তখন আপনি বুঝতে পারবেন না এদের ফিলিংসটা কী। আপনি তো এদেরকে আসলে কুত্তাই, বিড়ালের কোনো ইয়ে নাই, ফিলিংস নাই, ঘাসের কোনো ফিলিংস নাই। ঘাসে আমি আসলে ওকে ফাইন, ও আসছো, ওকে ফাইন, আমার কাছে একটু বুকে এসে শোবে, একটু গায়ের মধ্যে একটু ঘেসবে, একটু এসে আদর খাবে, এরকম আর কি, খাওয়ার আবদার করে আমি আসলে। ঘাসের ব্যাপারটা আলাদা। বাট কুকুরের ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট। কুকুরের ব্যাপারটা হচ্ছে আপনার তারা মানে ও বুঝে, ওদের মানে মানুষের মতোই ওদের মানুষের সঙ্গে একটা চাহিদা থাকে। তো সেইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো মানুষ অনেক ধরনের মানে কমেন্টস করে, অবশ্য এগুলি তো মূর্খ, যেগুলি কমেন্টস করে, যেগুলি গালাগালি করে, এগুলি এখন আর আমি গায়ে নেই না। কিছু কিছু ইউরোপিয়ান গালাগালি করে, ইউরোপিয়ান কামলা। তো ওই ইউরোপিয়ান কামলাগুলি অবশ্য কিছু করার নেই, কারণ এরা ছোটোবেলায় বড় হয়েছেই একটা অনুশাসন নিয়ে, একটা ভ্রান্ত ধারণা নিয়েই এরা বড় হয়েছে। তো এরা ইউরোপে গেলেও এদের আপগ্রেডেশন হয় নাই, কারণ ওই ধারণাটা এদের মনের ভিতরেই রাখে। তো সেই জন্য এরা গালাগালি করতেই পারে, এদেরকে বলে লাভ নেই। আর যারা গালাগালি করে তারা ম্যাক্সিমাম আপনি দেখবেন, একটু প্রোফাইলটা একটু ঘাইটা দেখেন। আমি তো সবার প্রোফাইলই ঘাঁটি, কারণ একটা সার্টেন পিরিয়ডে আমি কমেন্টস পড়ি। তো কমেন্টস পড়লে আমি প্রোফাইল ঘাঁটি। তো প্রোফাইল ঘাঁটলে যেটা দেখা যায়, এরা হচ্ছে কামলা শ্রেণীর মানুষ। তো বেচারাদেরও কিছু করার নাই, কারণ অনেক দূর দেশে থাকে, একটা ব্যাপার আছে, এটা গালাগালি করতেই পারে। আরে ধরেন 8 পাস 9 পাস একটা ছেলে গালাগালি করতেই পারে, ওর মিশছেই কার সাথে, ওইখানে যে থাকেই হচ্ছে ওই যে আপনার ওয়াগন আছে না, ওয়াগনের ভিতরে। তো ওরা গালাগালি করাটা অস্বাভাবিক কিছু না। আর আমার তো এই হচ্ছে কি ব্যাপার। কালকে একটা ছেলে কমেন্টস করতেছে যে ওই যে আমি একটা অটো রিক্সার মানে ওইটা মনে হয় 1 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে, হ্যাঁ,
ওই যে কিছুদিন আগে ওই যে একটা হানিফ সংকেতের যে হানিফ সংকেতে মানে ইত্যাদিতে দেখাইছিল ওই মানে সিএনজিটারে সুন্দর করে সাজাইছে উনি, ভিতরে ডেকোরেশন আছে সুন্দর। ওই সিএনজিটা আমাদের একটা ছেলে কমেন্টস করতেছে যে এটা নাকি এটা নাকি নতুন ধান্দা, পুলিশের লাইসেন্স লাগবে। ওই লোকের কিন্তু লাইসেন্স টাইসেন্স সবই আছে, লাইসেন্স লাগবে না, পুলিশের চোখ এড়ানোর জন্য এটা করা। তো সত্যি কথা হচ্ছে আমি তখন তারে লিখছি, তোমার হচ্ছে বাল আগেই পাকছে, এলিগেই তোমার বেশি বুঝো। যাই হোক এইটা হচ্ছে, কিন্তু আপনি জানেন ওই ভদ্রলোক, আমি যে ওই দিন ইয়েতে গেছি, ওই সিএনজিতে গেছি, ওই ভদ্রলোককে একজন কোটিপতি, একটা বিএমডব্লিউ ঠিক আমার পাশে দাঁড়াইলো, দাঁড়াইয়া ড্রাইভার ওনাকে 100 টাকা দিল, যে স্যার খুশি হয়ে আপনাকে 100 টাকা দিছে। মানে ওই বিএমডব্লিউতে যিনি বসা ছিলেন উনি ওনাকে 100 টাকা দিছে একটাই কারণে, সেটা হচ্ছে ওনার এই ডেকোরেশন দেখে, পরিবেশ বান্ধব ডেকোরেশন দেখে। আমি তো তখন সিএনজিতে বসা। তো ওই ভদ্রলোক বলল কি, বাবা আমি এই টাকাটা আমি নিজের জন্য খরচ করব না, এই টাকাটা আমি আবার আরেকটা গরিব, উনি আবার অনেক টাকা পায়, উনি আবার এই টাকাগুলি করে কি গরিব মানুষকে দান করে দেয়, মানে কারো শাড়ি কিনতে হয়, উনি আবার এই জিনিসগুলো দান করে দেয়। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন সিএনজি ড্রাইভার উনি ওনার ইনকামের বাইরে যে টাকাটা আসবে সেই টাকাটা আবার উনি আরেকজনকে দিয়ে দেয়, মানে যারা খুশি হয়ে ওনাকে দেয় টাকা, সেটা আবার উনি জমায়, উনি নিজেই আবার ডোনেট করে। তো আমরা বাঙালিরা হয়ে গেছি হারামজাদা, আমাদের মধ্যে কোনো ধরনের নাই। কালকে একটা ছেলে চমৎকার একটা কমেন্টস করছে যে এরা একটা কুকুর বিড়াল সম্পর্কে ধারণা, মানে গালিগালাজ, খুব চমৎকার কমেন্টসটার জন্য খুবই আমার ভালো লাগছে, দেখে আমার ভালো লাগছে যে না, এখনও কিছু কিছু ফ্যামিলির শিক্ষা আছে, হ্যাঁ ফ্যামিলি শিক্ষা আছে, এরা বোঝে অনেক কিছু, বাচ্চা ছেলে বাট বোঝে অনেক কিছু। তো আমার ওই ছেলেটার কমেন্টসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে না, একটা বাচ্চা ছেলে হয়তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, চমৎকার একটা কমেন্টস করছে যে না, এখনও কিছু 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 ফ্যামিলিতে পারিবারিক শিক্ষা দেয়। আপনি আমার এই পেজ করে আমি একটা জিনিস দেখছি, অনেক ভালো ফ্যামিলির সন্তানরা কিন্তু গালিগালাজ করে এই কমেন্টসে এসে। ধরেন একটা ভিডিও দেখলো, এই ভিডিওটা দেখে সে জাজমেন্ট করে না যে এই লোকটা যে কথাটা বললো, এই কথাটার সাথে তার সে যে মানুষ, তার প্রোফাইলে যায় একটু, বা তার এই পেজটার ভিতরে যাই, পেজটার ভিতরে যাই দেখি, তারপরে কমেন্টস করি, সেটা কিন্তু করে না। সেটা কি বাংলাদেশ আর কি ইন্ডিয়া, দুইটা একই রকম। তো এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। ভাই অনেকে কমেন্টস করছে, আমি পড়তে পারি নাই। ইগনোর তো করি, ইগনোর তো করি, আমি ইগনোর করে যাই। এখন তার প্রথম প্রথম যখন, আপনার কল্পনা করতে পারবেন না, প্রথম প্রথম যখন হলো, হাসিবুল ভাই কেমন আছেন, দাঁড়ান আমি আপনার কল দিতেছি, একটু ওয়েট করেন। প্রথম প্রথম আমার খুব মেজাজ খারাপ হইতো, কি প্রথম যখন ওদের একটা ভিডিও ভাইরাল হলো লায়ন আর ক্যান্ডি, তো ফার্স্ট ভিডিওটা যখন ভাইরাল হলো তখন আমার খুব মেজাজ খারাপ হইতো, আমি রিপ্লাইও দিতাম। পরে আমি নিজের বললাম, আমি রিপ্লাই দেই কেন, আমি তো সাইলেন্ট হয়ে গেলেই পারি, রিপ্লাই দিলে আরও বেশি প্রবলেম। তো আমার রিপ্লাই দেওয়ার দরকারটা কি, যে যার যার মতো কমেন্টস করতে, কারণ তখন তো আমি পেজের ব্যাপারে এত কিছু জানতাম না। এত সকালে দাদা যেতে হবে ফ্যাক্টরিতে এটার জন্যে। মা হচ্ছে ঘুমায় ওই রুমে, মা ক্যান্ডি লায়ন সব একলাগে ঘুমায়, আমি ঘুমাইছি না, ক্যান্ডি আমার সাথে ঘুমাইছে, ক্যান্ডি আবার ভোরবেলা চলে গেছে মার কাছে। তো জায়গা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপর দেখেন অলিয়া, মানে আমার অনেকেই বলে একটা কথা যে
গরিবরে দেন, গরিব গরিব ছেলে পেলেদের দেন, কুত্তা বিলাই না রেখে গরিব ছেলে পেলেদের দেন। আমি কি আপনারা মনে করেন আমি অলিরে কম দেই? অলি সে এখন কোনো কাজ করবে না, তার এখন টেন্ডেন্সি হচ্ছে সে আমারটা খাবে, আমারটা পড়বে, বাট ফ্যাক্টরির কোনো সে কাজ করতে রাজি না। সে এখন মানে তার ভিউটা হচ্ছে এটা। তো সে এখন করবে হচ্ছে টিকটক করবে, ওই যে লাইক নাকি এগুলি করবে, ওইখানে লাইভে যায়। আর হচ্ছে লালিজুলির জাস্ট একটু খাবার গরম, তাও লালিজুলির প্রপারলি সে খাবার দেয় না, সে সঠিক টাইমে খাবার দেয় না, ওদেরকে ঠিকমতো খাবার দেয় না। তো তার টেন্ডেন্সি হচ্ছে এটা। তো আমি তারে পরশু দিন অনেক বুঝাইলাম যে তোমার আসলে করণীয় কী। তার আগের দিনও কিন্তু আমি তাকে বুঝাইছি, তার 4 দিন আগেও বুঝাইছি। ফায়েক আমাকে বারবার করে বলতেছে, স্যার আপনি আসলে অলি যদি হবে না স্যার, আপনি যেই থিমে অলিরে নিছেন সেই সেই অলি আর এই অলি নাই, অলি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে মোবাইল হাতে আসার পর। তো এটার জন্য আমার পেজই দেয়, কারণ আমি ওরে ফোকাস করছি। অনেকেই অলিরে ফ্লট অ্যাড করছে, কারণ হচ্ছে অলিরে ওইখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাড হয়েছে, অ্যাড হয়ে অলিরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো সেগুলো তো আমি আমি তো বুঝি। তো তারে আমি আজকে মানে গত পরশু দিনও বুঝাইছি, তার 3 দিন আগেও বুঝাইছি যে অলি তোমার একটা জীবনে তো একটা লক্ষ্য আছে, তুমি কি আমার সাথে থেকে আমার সাথেই থাকবে এই ফ্যাক্টরি রিলেটেড? এই ফ্যাক্টরিতে থাকলে তোমার কাজ শেখার অনেক কিছু আছে, অনেক কিছু লাইফে একটা কিছু করতে পারবে, অ্যাটলিস্ট 10-15 হাজার টাকা স্যালারির একটা কাজ করতে পারবে তোমার তোমার যোগ্যতার অনুসারে। এখন ও হয়েছে গিয়ে কি, ওই দিনকার বেতন দিচ্ছি, বেতন দেওয়ার সাথে সাথে 400 টাকা দিয়ে একটা হেডফোন কিনে নিয়ে আসছে। 400 টাকা দিয়ে একটা হেডফোন কিনে নিয়ে আসে। ও ওই যে পৃথক যেই টেবিল চেয়ারে বসে ওইটার ভিতরে চেয়ারের মধ্যে বৈশা টেবিলের মধ্যে পা উঠাইয়া, ফায়েক আমাদের যেটা বললো, পা উঠাইয়া তারপরে হচ্ছে ও লাইভ করে। লাইভ করে ওর কাজে মানে ঘরটা দেখবেন নোংরা হইয়া পুরো ফ্যাক্টরিটারে ও চকচক করে ফেলতে পারতো ইচ্ছা করলে। কোনো কাজ নাই কিন্তু ওর সারাদিন, ও করতে থাকো। ওর ফ্যাক্টরিতে কোনো কাজে মানে কোনো ইয়েইতে নেই। ওই দিন আমার বাসায় আসছিল সকালবেলা, আমি বললাম ফ্যাক্টরিটারে পরিষ্কার করে রেখো, ফায়েক আসতেছে ফ্যাক্টরি। ও ফ্যাক্টরি পরিষ্কার তো দূরের কথা, কিছুই করে নাই। তো আপনারা যে বলেন একটা গরিবের ছেলে আইনা রাখতে, হ্যাঁ রাখবেটা কীভাবে? তো ওরে আমি তো ওদিন পরশু দিন আমি ওরে হিউজভাবে চেতাচেতি করে আসছি ফ্যাক্টরি থেকে, যে তুমি যদি না করো তাহলে বলে দাও যে আমি করবো না, আমি অল্টারনেটিভ ওয়ে দেখি। তো ও পরে যখন আমি আবার ওর গ্রামের বাড়িতে 5,000 টাকা পাঠাইছি। ওর মা আমার ফোন দিছিল যে স্যার আমার মেয়ে বিয়ে দিছি, আমার কাছে কিছু টাকা দরকার। আমি তো ঠিক আছে, আমি 5,000 টাকা দিব। তো আমি আবার ওইটা বেতনের বাইরে আমি ফায়েকের হাতে দিলাম, আমি অলির হাতে দিলাম না, অলি নষ্ট করে ফেলবে। আমি ফায়েকের হাতে দিয়ে বললাম যে ফায়েক ওর মারে ফোন দিয়ে যেই নাম্বারে বলবে সেই নাম্বারে আপনি ওরে ইয়েটা দিবেন। তো তো তারপরে হচ্ছে আপনার বললাম এটা দিল। ফায়েক বললো যে ওর মার নাম্বার দেয় না, ওর বাবার কাছে টাকা দিলে নাকি নষ্ট করে ফেলবে। তো ফায়েক ওলে জিজ্ঞেস করছে যে অলি, মানে আমি তো চিলাচিলি করে আসি, তো অলি যে তুই কী করবি? কয় না ভাই আমার ড্রাইভিংই শিখতে হবে, আমি ড্রাইভিংই করব। তার মানে ও মেন্টালি সেট আপ হয়ে গেছে, এখন আর এখানে ওর আর এই যাই কাজটা ভাল লাগতেছে না, ও এখন রঙিন জগতে চলে গেছে। তো রঙিন জগতে যখন চলে গেছে ওরে আর আমি রাখবোই না ফ্যাক্টরিতে। ওরে আমি হয়তো বা 1-2 মাসের মধ্যে আমি একটা ছেলে পাইলে ওরে আমি বলবো যে ওলি ঠিক আছে তুমি তোমার মতো করে ড্রাইভিং শিখো। যে ড্রাইভিং পেশাও খারাপ না, ড্রাইভিং পেশাও ভালো। ও যেহেতু ওই ওই জায়গায় মেন্টালি ও সেট আপ হয়ে যাচ্ছে, তো ওরে আর না রাখাটাই বেটার। তো আমিও একজনের সাথে কথা বলছি ওই দিন, আমি শক্ত হব। আমি মানে হয়ে গেছে কি, মেন হয়ে গেছে কি, আমি দেখছি যে হয় এরকম হওয়াটাই স্বাভাবিক। আপনি যখন একটু মানে মানে বিপদে পড়বেন বা আপনার সিচুয়েশন যখন ভালো হবে না, তখন যেই প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে আপনি যাদেরকে খুব পছন্দ করবেন সেই মানুষগুলি বিপদের সময় আপনার ওই বিপদের জায়গাটা সুযোগ নেবে। হ্যাঁ, সেটা ছোট হোক বড় হোক যেটাই হোক সেটাই হয়, এবং সেটাই হয়েছে আমার সাথে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি আর আসলে শক্ত হয়ে লাভ নাই, যেটা এখন আমার ফ্যাক্টরিটাতে সিস্টেমে আনতে হবে। সিস্টেমে আইনে ফেললে তখন আর প্রবলেম হবে না। এই ফায়েক ছেলেটা আমার সাথে আছে, ফায়েকরে আশেপাশের সব ফ্যাক্টরি নিতে চাইতেছে। ফায়েক আমার সাথে প্রায় 2 বছর ধরে আছে, সব ফ্যাক্টরিওয়ালার ওরে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, ইন্টারভিউর জন্য ডাকতেছে, কাজ করার জন্য ডাকতেছে। ফায়েক যাচ্ছে না, যে স্যারের সাথে আছি। এরকম একটা ডেডিকেশন দরকার। হ্যাঁ, মানে একটা ফ্যাক্টরি উঠাইতে গেলে এরকম কিছু কিছু মানুষ দরকার আপনার আশেপাশে।
এখন এই অলির হয়ে গেছে এই সিচুয়েশান। এখন তো বাচ্চা ছেলে, আমি এখন আর কিছু বলবো না। ওরা আর কথা বলে লাভ নেই। ওরা যদি আমি এখন বুঝাইতে যাই, ও আরও বেশি ভিতরে আমার উপরে আরও বেশি খেপবে। তার চেয়ে এখন এইখানে যেরকম আছে আরেক জায়গায় গিয়ে দেখুক যে ভালো আছে কিনা। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। উবার ড্রাইভার না, তো ড্রাইভার যায় না। ও বাচ্চা ছেলে না, ওর বয়স কত, 19-20 হবে। ভাই গরিবের সন্তান, গরিবের সন্তান না। তো এই সব কিছু নিয়েই আমার না আপনাদের সাথে মানে ক্যান্ডির পেজের কিছু কিছু মানুষ, কতজন এখানে, 177 না, হয়তো ক্যান্ডির পেজে 2000 মানুষ আছে মানে খুব ক্যান্ডির পেজের সাথে ওতপ্রোতভাবে মানে দেখেই, না দেখলেই হয় না। 2000 মানুষের সাথে শেয়ার করতে ভালোই লাগে, এটা হালকা লাগে মাঝে মাঝে নিজেরে। দেখো আমার তো গার্লফ্রেন্ড নাই, ক্যান্ডির পেজের সব ভিউয়ার্সরাই আমার গার্লফ্রেন্ড। মানুষ কয় না বউ বা গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করলে অনেক ইয়ে হয়, তো সেটা তো আক্ষরিক অর্থে রাইট। তো সেই হিসাব করে আপনার সাথে বললে মোটামুটি হালকা হওয়া যায় অ্যাটলিস্ট। মানে বোঝা যায়। আমার এই অলির এই ব্যাপারটা নিয়ে পরশু দিন রাতে আমি ঘুমাইতে পারি নাই, যে হারামদাদা করতেছেটা কি। প্রাঙ্গণ দুনিয়ার কথা কইতেছে। মানুষ হাসে কেন, আমি হাসির কি বললাম। ঘাস করে, ঘাস নিয়ে টিট খাবি, ঘাস। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ইয়ে থাকেন, আর্লি ঘুমাইবেন, আর্লি উঠবেন, এটাই হচ্ছে গিয়ে মেন ইয়ে হওয়ার কথা। আমি আমার ওয়েট কমায় ফেলছি প্রায় 1.5 কেজির মতো। আমার নিজের এখন ঝরঝরা লাগে, দৌড়াইলেও ইয়ে হয় না, জিপা বেরোয় না। এখন আমার মূল উদ্দেশ্য হলো সিগারেটটা ছাড়তে হবে। আঙিনার পাটা মানে আমার মনে হয় 50%-এর উপরে ভালো হয়ে আসছে। মানে সে আগের তো ফ্লেভার পাবে না, ওর তো আসলে নখ নাই, যে ও নখটা ইয়ে মানে আঙ্গুল নাই, ও তো আঙুল কেটেই ফেলাই দিছে। ও তো আঙুল নাই যে গ্রিপ করবে, ও গ্রিপ করতে পারে না, এটা হচ্ছে মেন সমস্যা। আমি অলির এই কথা পর্যন্ত বলছি, অলি আমি এখানে ইমরান ভাই আছে, ইমরান ভাই জানে, ইমরান ভাই আমার ফ্যাক্টরিতে আসছিল, ইমরান ভাই জানে। আমি ইমরান ভাইকে সাথে পর্যন্ত শেয়ার করছি। আমি অলিরও বলছি যে অলি, তোমার তো বাসা নাই, তুমি তো এক বাবার এক ছেলে, আমার ফ্যাক্টরি যদি একটু সিচুয়েশানটা ভালো হয়, ব্যবসা বাণিজ্যের সিচুয়েশান ভালো হয়, আমি 2 লাখ টাকা খরচ করে তোমার বাসায় তোমার একটা সেমি পাকা একটা বাড়ি করে দেবো না। ধরো তোমার বাবা মা তুমি কয়টা রুমই লাগবে, 2টা বা 3টা রুম, একটা বাথরুম আর একটা কিচেন। আর গ্রামে তো কিচেন একসাথে থাকে না, আলাদা করে থাকে, যেহেতু মাটি চুলায় রান্না করবে বা লাকড়ি চুলায় রান্না করবে, সেটা আলাদা থাকে। তোমার যেহেতু জায়গা আছে, ওই জায়গাটাতে সুন্দর করে আমি আমার একটু ব্যবসাটা ভালো হোক, আমি করে দেবো। তুমি যেহেতু আমার সাথে আসো, আমার সাথে ছিলা, এই লকডাউনের সময় ছিলা, ফ্যাক্টরিতে ছিলা, আমি ওইভাবে মোটামুটিভাবে সাপোর্ট দিছি, অত বেশি সাপোর্ট দিতে পারি নাই। যেহেতু আমার সাথে ছিলা, সেহেতু আমি এটা করে দেবো। আমি ওরে এইটা পর্যন্ত বলছি। আর এই ছেলে এখন, আমি একদিন ওরে বুঝাইছি বলে ও অল্টারনেটিভ চাকরি চিন্তা করতেছে। মানে আমার এটা শোনার পর আমার এত খারাপ লাগছে, মানে কল্পনাতীত। মা গো মা, মা দিয়ে এখনো ঘুমায় কাহিনি, তার ঘুমাক। বেচারি চাঁদপুর গেলে তো আর ঘুমাইতে নাই, সকালবেলা সকাল থেকে কাম করা শুরু করে দেয়। কারণ চাঁদপুর তো আর বুয়া পাওয়া যায় না, কাজের লোক পাওয়া যায় না। সেই মার কথা হচ্ছে, আমার মা এখনও ফিট আছে একটাই কারণে, সেটা হচ্ছে প্রচুর কাজ করে। মানে ওই সংসারটার মানে শিশির যেখানে থাকে, চাঁদপুর মার যে সংসার, চাঁদপুরের সংসারের ফুল কাজই মা করে। এবার জামা কাপড় ধোয়া হইতে শুরু করে, আমাদের ভাই ব্রাদারগুলো কিন্তু জমিদার বানাইছে আমার মাই। কারণ হচ্ছে জামা কাপড় ধুইছে সেই ছোটোবেলা থেকে, মানে নিজের জামা কাপড় নিজে ধোয়ানো অভ্যাস করে নাই। এখনও আমার ওই মার বাবার, মানে আমার ওই ভাই আছে, যে ভাই বাবার জামা কাপড় মার ধুইতে হয়।
ওই জামা কাপড় ধোয়া, সংসারের টোটাল সব কাজ নিজ হাতে করে। মনে হয় এই জন্য একটু আরাম পাইছে, ঘুমাক। সবাই ঘুমায়, এও ঘুমায়। দেখেন গাছ থাপড়ায় করছে কি, লাল বানিয়ে লেছে মুখটারে। ঘুমাও। আমার লায়ন 2 দিনে যা না খায়, ও একদিনে তা খায়। এই খাওয়া না এখনই খাইব, আর কদিন পরে আর খাইতে পারবো না। সবাই থাকেন। লাউ পাতা বাটা নাইস। আমাদের চাঁদপুরে একটা মাছ পাওয়া যায় শীতকালে, প্রচণ্ড কুয়াশা যখন হয় তখন আমরা বলি যে সাগরপোনা মাছ আর কি। মাছটা চোখে মানে দেখার মতো খুবই ছোট হয়, মানে কাসকি মাছ আছে না, কাসকি মাছের একটা ভার্সন আর কি ওইটা। ওইটা প্রচণ্ড কুয়াশা হলে নদীর মধ্যে আপনার নেট দিয়ে ধরতে হয়, আমি জানি না এখন ধরে কিনা। ওই মা ওইটারে করতো কি ছোটোবেলায়, ওইটা মানে আমার ফেভারিট একটা মাছ ছিল ওইটা। তো মা করতো কি ওইটারে আপনার বিকেলবেলাতে পাওয়া যায়, সকালবেলা ওইটা পাওয়া যায় না, কারণ ওইটা ধরাই হয় বিকেলবেলা। তো ওইটারে দিয়ে কী করে সব কি মশলা টশলা মাখায় লাউ পাতা না কুমড়া পাতার মধ্যে ভাজে, লাউ পাতা কুমড়া পাতার মধ্যে র্যাপ করে তারপরে ভাজে। তো ওই তরকারিটা আমাদের ঢাকাতে তো আর ওই মাছ পাওয়া যাবে না, তো লোনা ইলিশ আছে বাসায়, মারে বলবো যে কুমড়া পাতা দিয়ে লোনা ইলিশ রান্না করতে। মার কিছু মানে এক্সেপশনাল কিছু ফুড আছে, হ্যাঁ, আমাদের মানে বাঙালি রান্না আর কি। আসলে ওই রান্নাগুলি খুবই ডিফারেন্ট। এই কয়দিন মা যে কদিন আছে এই কয়দিন ইচ্ছা মতো খাইলাম না ওই রান্না বান্না, কিসের ডায়েটিং ফাইটিং। আরে ভাই, মা এখানে থাকবে না, মা এখানে থাকতে পারবে না, সিচুয়েশান বুঝতে হবে। সংসার মাদের পোলাপাইন যখন বড় হয়ে যায় তখন মারা হয়ে যায়, হয়ে আগে এই ছেলের বাসায় কয়দিন, ওই ছেলের বাসায় কয়দিন, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা বুঝতে হবে অনেক কিছু। সংসার তো একটা না, ওই আমারটা তো সংসার না, আমারটা তো ব্যাচেলার লাইফ, ব্যাচেলার বাসা। ওইটা হচ্ছে সংসার, ওইটার মধ্যে মার আর একটা বউ আছে, ওইখানে বাবা আছে, ওইখানে থাকতে হবে না মার। মা আমার বাসাতে মা থাকলে হয়তো এই যে দেখেন এখন নিট অ্যান্ড ক্লিন আছে, আপা আছে, এটা ব্যাপার আছে। মার তো লোনলি লাগে না, কতক্ষণ আর আমার লগে কথা কইব। আমি তো করি ফাইজলামি আরা দিন বেরিয়েছে এতে আরও। ওই মাছ পাওয়া যাবে না, ওই মাছ হলে করতে হবে। শোনেন, ফ্রেশ যে কোনো জিনিসই আপনি সামান্য স্টিম দিয়ে হোক আর যে কোনো কিছু হোক, আপনি মানে অন্যান্য মানে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারবেন। আর ঢাকা শহরে যেগুলি আমরা পাই ম্যাক্সিমামই হচ্ছে আপনার বরফ দেওয়া। তো বরফ দেওয়া মাছের তো টেস্ট আপনি ওইভাবে রান্না করতে পারবেন না। ও হাসিবুর রহমান ভাই, সাগরপোনা মাছ খাইছেন আপনি? ভাই আমার এটা ফেভারিট মাছ। এটা আসলে চাঁদপুর এই জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো একদিন 2 দিন চাঁদপুর থাইকা ওই মাছটা খাইতেব, কারণ কবে যাবো মইরা। এমনিই কবি এর মধ্যে বয়স বাড়তেছে, তো লাইফে আর কখনো খাওয়া হবে কিনা জানি না। সাগরপোনা মাছ এটা ওনারা বুঝবে না, সাগরপোনা মাছ। আমি যদি চাঁদপুর থাকি 1 দিন বা 2 দিন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। চাঁদপুর কিন্তু খুব সুন্দর শহর, অনেকেই হয়তো জানে না। আমি তো 59টা জেলা ঘুরছি, চাঁদপুরের মতো জায়গা আমি খুব কম দেখছি, এত সুন্দর জায়গা। এবং চাঁদপুরের আরেকটা হচ্ছে, চাঁদপুরের হচ্ছে নদী বন্দর, রেল স্টেশন একই সাথে। এটা বাংলাদেশের অনেক জায়গাতে নাই, নারায়ণগঞ্জে আছে, তারপরেই হচ্ছে চাঁদপুর, যেখানে নদী এবং রেল স্টেশন একই সাথে। তো এই হচ্ছে ব্যাপার। এই আচ্ছা, কিছু কিছু মানুষ লাইভের মধ্যে হঠাৎ করে আইসা
হ্যাঁ, চাঁদপুর আমার গ্রামের বাড়ি। লাইভের মধ্যে এসে ভাই বিয়ে করেন, এগুলো কি ভাইয়া আপনারা কি ইন্টেনশনালি বলেন? বিভিন্ন পেজ থেকে আইসা কিছু কিছু পেজের অ্যাডমিন তো আমার পিছনে লাগে আছে, যেই পেজের বাপ আমি, মানে জন্ম দিছি আমি, সেই পেজের অ্যাডমিনরা তো আবার ফুসলায়। ও তাহলে তো হাসিব, যে সমস্ত পেজের বাপ আমি সেই সমস্ত পেজের অ্যাডমিনরা তো আবার আমার পিছনে লাগানো। কুড়িগ্রাম আসছিলাম, তবে কুড়িগ্রাম আমার বেশি থাকা হয় নাই। আমি যখন বগুড়াতে মানে উত্তরবঙ্গে দায়িত্বে ছিলাম তখন কুড়িগ্রাম শুধু গেছি। কুড়িগ্রামে অনেক দূর তো ওইভাবে যাওয়া হতো না, ওইখানে আমার অফিসার থাকতো, তো ওরা আবার বগুড়ায় আসতো। ওইখানে কুড়িগ্রাম, তারপর নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, ওইগুলিতে আমি মানে নাইট হোল্ড করি নাই। পঞ্চগড় ঠাকুরগাঁতে নাইট হোল্ড করি নাই, ওই দিনে দিনই ব্যাক করছি। মানে না না, ডেভিল ভাই, আমি আপনারই বলি নাই, অনেকেই আছে এরকম। আমি অনেকে আবার ব্যানও মারছি, কারণ আমি জানি যে এরা এদিকেও মানে কি আর কমু। ঠিক আছে, সবাই ভালো থাকেন। অনেক কথাবার্তা বললাম, কথাবার্তা মাঝে মাঝে বলবেন, আপনারাও বলবেন। কথাবার্তা বললে মানে কি হয়, একটা জিনিস রানিং থাকলে হয় কি, ব্রেন ফ্রেশ থাকে। তো কথাবার্তা বলবেন, মাথা মতো ঠিক থাকবো। হ্যাঁ, চিটংয়ে ছিলাম, চিটংয়ে আগ্রাবাদই ছিলাম, সিডিএতে। কত নম্বর বাসাতে যেন ছিলাম ভাই, সিডিএর যে কাহিনী। আমি প্রথম গেছি বুঝছেন চিটংয়ে, সেটা কত সাল হবে, 2008-10, 8-9 হবে। তো 8-9 গেছি, তো আমি গেছি তো রাত্রেবেলা গেছি, তো সকালবেলা আমি আমি যাদের সাথে উঠছি, আমি তাদের এখানে বেড টেড রাইখা নতুন তোষক তোষক কিনা সকালবেলা আমি ডিস্ট্রিবিউটার পয়েন্টে গেছি। আমি বলছি ঠিক আছে আমি আসতেছি। তো ইয়ে হয়েছি, তো আমি গেছি গিয়া, তারপর আমি ডিস্ট্রিবিউটার পয়েন্টে চলে গেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় আইসা দেখি আমার বেড পানিতে ভিজতেছে, মানে ভাসতেছে। বেড মানে ঘরের মধ্যে এক কোমর পানি। সেটা সে এক কাহিনী। পরে আবার নতুন বেড কিনতেছে, সে কি কাহিনী। আর এখন পানি ওঠে কিনা জানি না, তখন তো এই অবস্থা ছিল চিটাগাঙে। ঘুমায় ঘুমায়, এই যে দৌড়াইছে না, ঘুমায় এখন। আপা আসবে, আপা আসলে খাবার দেবে, খাবে কতক্ষণ, খাইয়া দেয় আবার কিছুক্ষণ দৌড়াইব। ওকে, শুভ সকাল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ফ্রেশ ট্রেশ হয়ে বেরোই।